বাবার বিয়ের বরযাত্রী হিসাবে যাচ্ছি আজকে ১৬ বছর বয়সী একজন মেয়ে হয়ে। বাবার বিয়ে দেখা হয়তো অন্য মেয়েদের জন্য লজ্জাজনক, কিন্তু আমার আজকে আনন্দ লাগতেছে। বাবার জন্য নিজে পছন্দ করে বিয়ের পাঞ্জাবি কিনে দিয়েছি। নতুন মায়ের জন্য বেনারসি শাড়িও আমি নিজে পছন্দ করে কিনেছি। আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমার জন্মদাত্রী মা মানে বাবার প্রথম স্ত্রী কোথায়? আমার মা আমাদের জন্য 10 বছর আগেই মৃত। তিনি বেঁচে আছেন, তবে আমার আর বাবার কাছে মৃত। 10 বছর আগে যখন আমার বয়স 6 বছর ছিল, তখন আমাদের সুখের সংসার ছিল। আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে ছিলাম। বাবা মায়ের বিয়ের দ্বিতীয় বছরেই আমার জন্ম হয়। বাবা একটি নামকরা এনজিওতে চাকরি করতেন। চাকরির সুবিধাতে বাবাকে অন্য একটি জেলায় থাকতে হতো, আর আমি আর মা গ্রামের বাড়িতেই থাকতাম। ছুটির দিনগুলোতে বাবা বাড়িতে এলে আমাদের ঘরটা আনন্দে ভরে যেত। কিন্তু এই আনন্দের দিনগুলো যে কত দ্রুত শেষ হয়ে যাবে তা আমরা কেউ কল্পনাও করিনি। একদিন মা বাবাকে ফোন করে বলল, রিমিকে তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন স্কুলে ভর্তি করাতে হবে। গ্রামে তেমন তো ভালো স্কুল নেই, তুমি তো শহরে থাকো, ওখানে তো অনেক ভালো ভালো স্কুল আছে। বাচ্চাদের ওখানে রিমিকে পড়ালে ভালো হতো না? বাবাও শুনে খুব খুশি হলেন। ফোনের ওপাশ থেকে বাবার কণ্ঠে আনন্দ স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। বাবা বললেন, হ্যাঁ, আমিও তো ঠিক তাই ভাবছিলাম। এক কাজ করি, আমি খুব দ্রুত একটা বাসা খুঁজে তোমাদের ওখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। বাবার কথার নড়চড় হলো না। এক সপ্তাহের মধ্যে শহরের প্রাণকেন্দ্রে চমৎকার একটা বাড়ি ভাড়া করে আমাদের নিয়ে এলেন। আমার যেন আনন্দের সীমা রইল না। কত নতুন মানুষ, নতুন পরিবেশ। কয়েকদিনের মধ্যেই আমাকে শহরের একটা বেশ সুন্দর স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। বাবা মাকে বুঝিয়ে বললেন, আমি তো সকালে অফিসে চলে যাই, তাই তুমি রিমিকে প্রতিদিন স্কুলে নিয়ে আসা যাওয়া করবে। ওর নিরাপত্তা নিয়ে যেন কোনো কমতি না থাকে। প্রথম 3-4 মাস আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। বাবা সকালে অফিসে যেতেন, মা আমাকে স্কুলে পৌঁছে দিতেন, আবার ছুটির সময় হাসি মুখে বাড়ি নিয়ে আসতেন। কিন্তু আস্তে আস্তে কেমন যেন বিষাদের হাওয়া বইতে শুরু করলো। মা কেমন যেন বদলাতে শুরু করলেন। যে মা আমাকে নিয়ে ব্যস্ত থাকতেন, সে মা হঠাৎ করে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে যেতেন। প্রতিদিন দেখতাম একটা অচেনা ছেলে বাইক নিয়ে স্কুলের সামনে আসতো, আর মা সেই বাইকের পেছনে উঠে যাওয়া হয়ে যেতেন। আমি তখন অনেক ছোট, বয়স মাত্র 6 বছর। এত জটিলতা বা পাপ পূর্ণ বোঝার ক্ষমতা আমার ছিল না। তবে স্কুলের দোতলার বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন দেখতাম স্কুল ছুটি হওয়ার ঠিক আগেই মুহূর্তে সেই ছেলেটি মাকে আবার বাইক থেকে নামিয়ে দিয়ে যেত। মা এসে মিষ্টি এসে আমার হাত ধরে বলতেন, চল রিমি, বাড়ি যাই। এরপর থেকেই মা আর আগের মতো ছিলেন না। বাবা বাড়ি ফিরতে টাকার জন্য অশান্তি শুরু করতেন। মাকে আলাদাভাবে টাকা দিতে হতো। বাবা না বলতে পারতেন না, কষ্ট করে হলেও মায়ের চাওয়া পূরণ করতেন। সেই টাকা দিয়ে মা খুব সেজে গুজে দামি দামি শাড়ি কিনতেন। সকালে আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে সে সেজে গুজে শাড়ি পরে ওই ছেলের সাথে ঘুরে বেড়াতেন। ঘটনা প্রায় 6 মাস পর একদিন না বুঝে সহজ সরল মনে আমি বাবাকে বলে ফেললাম, বাবা, স্কুল ছুটি হওয়ার অনেক পরে মা আমাকে নিতে আসে,
আর প্রতিদিন একজন অচেনা ছেলের সাথে মা বাইকে করে আসে, তারপর আমাকে নিয়ে যায়। আমার কথাটা শোনা মাত্রই বাবার চোখ দুটো যেন স্থির হয়ে গেল। মনে হলো বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। যে মানুষটি সারা জীবন কষ্ট করে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন, তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সেদিন রাতে আমাদের বাসায় যেন ঝড় বয়ে গেল। বাবা আর মায়ের মধ্যে তীব্র ঝগড়া হলো। বাবা শান্ত গলায় কফিয়ত চাইতেই মা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঝগড়ার এক পর্যায়ে মা ধপ ধপ করে আমার রুমে এসে আমাকে একটা সজোরে থাপ্পড় মারলেন। চিৎকার করে বললেন, এই মিথ্যাবাদীর মেয়ে, তুই তোর বাবার কাছে এসব বানাওয়াটি কথা বানিয়ে বলছিস কেন? ছোট আমি মায়ের ওই নিষ্ঠুর চর খেয়ে অজোরে কান্না করতে লাগলাম। কান্নার শব্দ শুনে বাবা ছুটে এলেন। মায়ের এমন হিংস্র রূপে দেখে বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাবা এগিয়ে এসে মাকে আর একটা থাপ্পড় মারলেন। তারপর আমাকে আলতো করে কোলে তুলে নিয়ে শান্ত করার জন্য বারান্দায় চলে গেলেন। ওই রাতে বারান্দায় দাঁড়িয়ে বাবার চোখের জল আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম। তারপরে কয়েকটা দিন এক অদ্ভুত নিরাপত্তায় কাটল। আমাকে আর স্কুলে নিয়ে গেল না মা। বাবাও এ নিয়ে আর নতুন করে কিছু বললেন না। মা সারাটা দিন গভীর হয়ে চুপচাপ থাকতেন, কারো সাথে কথা বলতেন না। কিন্তু বাবা সকালে অফিসে চলে যাওয়ার পরই মা নিজের রুমের দরজা বন্ধ করে দিতেন। আমি দরজার বাইরে থেকে শুনতাম মা ভেতরে বসে কার সাথে যেন ফিসফিস করে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। একদিন সন্ধ্যায় বাবা অফিস ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন। ব্যাগে এনজিওর অফিসের প্রায় 7 লক্ষ টাকা ছিল, যা পরের দিন সরকারি ব্যাংকে জমা দেওয়ার কথা। কিন্তু হঠাৎ প্রচণ্ড মাথাব্য থাকার কারণে বাবা ব্যাংকে না গিয়ে সরকারি বাসায় চলে গিয়েছিলেন। ভেবেছিলেন রাতটা বিশ্রাম নিয়ে কাল সকালে 10টা বাজলেই ব্যাংক টাকাটা জমা দিয়ে দেবেন। বাবার চেহারায় অসুস্থতার স্পষ্ট ছাপ দেখে মা খুব সহানুভূতির ভান করলেন। বাবা টাকা ভর্তি ব্যাগটা ঘরের আলমারিতে রেখে ফ্রেশ হয়ে এসে মাথা ব্যথার কারণে মা না খেয়েই শুয়ে পড়লেন। একটু রাত হতে মা রান্নাঘর থেকে এক গ্লাস গরম দুধ এনে এসে বাবার হাতে দিলেন। বাবা আর কোনো প্রশ্ন না করলেই সরল বিশ্বাসে দুধটুকু খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে ঘুমিয়ে পড়লেন। মা আমাকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়ে বাবার পাশে শুয়ে পড়তে বললেন। দুধটুকু খাওয়ার পরে আমার চোখের পাতা অসম্ভব ভারী হয়ে গেল, যেন গভীর কোনো ঘুমের দেশে আমি তলিয়ে গেলাম। পরের দিন সকাল 10টায় বাবার ঘুম ভাঙল। চোখের সামনে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বাবা চমকে উঠলেন। 10টা বেজে গেছে। বাবা তাড়াহুড়ো করে আমার শরীরে হাত দিয়ে আমার ঘুম ভাঙালেন। তারপর বিষম খেয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলেন ঘরের প্রধান দরজা খোলা, আর মা কোথাও নেই। ঘর, বারান্দা, রান্নাঘর সব জায়গায় হততপ্ত হয়ে খুঁজলেন, কিন্তু মায়ের কোনো চিৎ নেই। এরপর বাবার বুকটা কেঁপে উঠল। দৌড়ে গিয়ে আলমারির দরজা খুলে দেখলেন অফিসে সেই ব্যাগটা পড়ে আছে, কিন্তু তার ভেতরে 7 লক্ষ টাকার 1 টাকাও আর নেই। বাবার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ল। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার বদলে ছিছি করতে লাগলো। সবাই বলতে লাগলো ওই পরপুরুষের সাথে মা টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেছে। ঠিক তখনই বাবার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে এনজিওর ম্যানেজার সাহেব কড়া গলায় টাকার তাগাদা দিচ্ছেন। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।